ডারউইনে প্রথম টেস্টের 4টা দিনই ছিল বাংলাদেশের। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের না, অস্ট্রেলিয়ার। কিন্তু এই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ এমন একটা কাজ করেছে যেইটা ডারউইনে প্রথম টেস্টের 4 দিনে অস্ট্রেলিয়া করতে পারেনি। কোনো অবস্থাতেই তারা এটা করতে পারেনি। সেটা আসলে কি? আপনার জন্য একটা কুইজ। আমি তো বলবোই, আমার সঙ্গে আপনি সেটা তো মিলিয়ে দেখতেই পারেন। এবং আরো গুরুত্বপূর্ণ যেই জিনিস, সেইটা হচ্ছে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আমাদের পেস বোলার শরীফুল ইসলাম যে বলেছেন, এই যে তার কীর্তি, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে 6 উইকেট পেলেন, নিঃসন্দেহে ব্যক্তিগত জায়গা থেকে অনেক বড় অর্জন। তবে তিনি এইটা উপভোগ এখনই করছেন না, যদি বাংলাদেশ টেস্ট ম্যাচটা জেতে তাহলে উপভোগ করবেন। এই যে জয়ের কথাটা বাংলাদেশ প্রথম দিন শেষে আসলে বলছে, সেইটার আসলে কি সম্ভব কিনা? এই টেস্টটাতে তো রেজাল্ট হবে, টেস্টটা ড্র হবে না ফর শিওর। টেস্টের প্রথম দিনে 18 উইকেট পড়ে গেছে, সেই টেস্টে রেজাল্ট আবার না হয় কিভাবে? এমনকি দ্বিতীয় দিনেও রেজাল্ট হয়ে যেতে পারে। কিন্তু এই যে বাংলাদেশ টিমের পক্ষ থেকে যে বলা হচ্ছে জয়ের কথা, ভাবা হচ্ছে সেই জয়টা অসম্ভবের কাছাকাছি। কিন্তু সেই অসম্ভবটাকে সম্ভব করতে হলে বাংলাদেশের আসলে কোন স্ট্র্যাটেজিতে খেলতে হবে, দ্বিতীয় দিনে বাংলাদেশের করণীয় জায়গাগুলো কি, সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, বাংলাদেশের একাদশ নিয়ে অনেক কথা হচ্ছে যে না, বাংলাদেশ যে একাদশটা খেলিয়েছে সেই একাদশটা ঠিক না, আমাদের এইখানে 4জন পেস বোলার খেলানো উচিত ছিল। আমি কিছু কিছু জায়গায় আলোচনা এটা দেখেছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। এটা তো হয়, নানান মতামত তো সেটা থাকতেই পারে, এবং যখন একটা টিম খারাপ করে তখন এইসব মতামতগুলো মনে হয় যে না, এইটা যদি হতো তাহলে কত না ভালো হতো। ওই যে বাংলাদেশ টিমে আছে না, যে যারা খেলে না তারাই সবসময় সেরা খেলোয়াড়, যে তিনি থাকলে বোধহয় বাংলাদেশের কিছু না কিছু হয়ে যেত। সো সেই আলোচনা জায়গাটা থাকতেই পারে, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশ আসলে একাদশ নির্বাচনে ভুল করেছে, বা বাংলাদেশের 4জন পেস বোলার নিয়ে খেলানোই বাংলাদেশের উচিত ছিল। কেননা অস্ট্রেলিয়ার টিমও তো ভাই 3জন পেস বোলার নিয়ে খেলছে। অস্ট্রেলিয়ার টিমেও তো স্পেশালিস্ট স্পিনার নাথান লায়ন রয়েছেন, এবং অস্ট্রেলিয়া টেস্টের আগের দিন তাদের প্যাট কামিন্সের প্রেস কনফারেন্সে মনে হচ্ছিল যে তারা অল আউট পেস এটাকেই তারা যাবে, এবং সেইখানে নাথান লায়নের জায়গাটা হয়তো বা হবে না, কিন্তু তারা তো রেখেছে। এখন বাংলাদেশ 2জন স্পিনার রেখেছে, কিন্তু পেস বোলার অস্ট্রেলিয়ারও 3জন, বাংলাদেশেরও 3জন। বলতে পারেন যেন অস্ট্রেলিয়ায় তো পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন, ক্যামেরন গ্রিন, তারপর বাউ ওয়েবস্টার রয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তারা হচ্ছে অলরাউন্ডারই, তারা তো আর পেস বোলার না। বাংলাদেশের সৌম্য সরকারকে যদি একাদশে খেলানো হতো তাহলে যেটা ব্যালেন্স হতো, বিষয়টা সেটা নয়। ফলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ একাদশ নির্বাচনের এই জায়গাটাতে ভুল করেছে। এই উইকেটটা খেলা হচ্ছে ম্যাকাইতে, সেইখানে সময় গড়ানোর পর লেটস সে 4th ডে থেকে স্পিনারদের রোলটা অনেক প্রমিনেন্ট হয়ে ওঠার কথা। প্রবলেম হচ্ছে 4th ডে পর্যন্ত টেস্ট ম্যাচটা যাবে কিনা। এখন একটা টিম যখন প্ল্যান করে তখন তারা এটা প্ল্যান করে না যে না 3 দিনের টেস্ট ম্যাচ কিভাবে শেষ হয়, অথবা শেষ হয়ে যাবে, অথবা আমরা সেই অনুযায়ী আমরা আসলে একাদশ সাজাই। বা আমরা প্রথম ইনিংসে টসের উপরে তো কারো হাত নাই, টস হেরে যাওয়াটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা আগে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং এ পাঠালে আমাদের অবস্থাটা হয়তো বা ভালো থাকতো, কিন্তু সেই টসের উপর নির্ভর করে তো আর ধরেন সবকিছু সাজানো যায় না। ওইটা তো নিশ্চয়ই বাংলাদেশের পরিকল্পনায় ছিল না কোনোভাবেই, যে না টস হেরে গেল আমরা 64 রানে অল আউট হয়ে যাব। ফলে স্পিনার রাখাটা, তাইজুল এবং মিরাজকে রাখাটা, কোনো স্পেশাল 4th স্পেশালিস্ট পেসার না রেখে, এইটা আমার কাছে খুব রং মুভ বলে মনে হয় না আসলে। কিন্তু ওই যে 4th ডে পর্যন্ত অন্তত খেলা নিয়ে যাওয়া, খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশ তো এখনো পিছিয়ে আছে। আমরা 64 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রানে খেলা শেষ করেছে, অর্থাৎ তারা 101 রানে এগিয়েছে। বাংলাদেশের এখন এইখানটাতে আসলে করণীয় কি করলে আমরা এই জায়গাটা থেকে ম্যাচে আসলে ফিরতে পারবো? দেখেন, অস্ট্রেলিয়ার শেষ 2টা উইকেট বলতে পারি যে সেকেন্ডে সকালবেলা যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় ততই ভালো, অস্ট্রেলিয়ার লিডটাকে আর বাড়তে না দেওয়া। কিন্তু আমি কিন্তু খুব মাইন্ড করব না, ধরেন ফার্স্ট আওয়ার অস্ট্রেলিয়া খেলে ফেললো, কিন্তু তাদেরকে আমরা অনেক রান করতে দিলাম না। ধরেন প্রথম ঘন্টা অস্ট্রেলিয়া পুরোটা ব্যাটিং করে যদি 30 রান করে, এবং আমরা ওই 1 ঘন্টায় তাদের 30 রান দিয়ে যদি 2টা উইকেট নিতে পারি, আমি কিন্তু ওইটাতে খুব একটা মাইন্ড করবো না এই সেন্সে যে ওই আর্লি মর্নিং এর যে উইকেটের সহায়তাটা রয়েছে, সেই সহায়তার জায়গাটা তো অন্তত পক্ষে একটুখানি বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে দ্বিতীয় ইনিংস যখন আমরা ব্যাটিং করতে নামো একটুখানি সহজ হবে। ফলে এইটা একটা হতে পারে। আর গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি যে আমাদের ব্যাটিং প্রথম দিনে 18টা উইকেট পড়েছে, কিন্তু ম্যাকের যে উইকেট সেটা আসলে 18 উইকেট পড়ার মতো উইকেট না।
এটা হচ্ছে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার কাছে এটা মনে হয় না যে 18টা উইকেট। দিন শেষে প্রেস কনফারেন্সে মিচেল স্টার্কও সেটা বলেছেন যে খুব ভালো বোলিং হয়েছে, আর একই সঙ্গে দুই দলের ব্যাটসম্যানরাই কিন্তু খুব বাজে কিছু শট খেলে আউট হয়েছেন। আমাদের ধরেন মমিনুল, তানজিদ অফ স্ট্যাম্পের কত বাইরের বল চেস করতে গিয়ে আউট হয়েছেন। আমাদের ধরেন হচ্ছে গিয়ে লিটন, মুশফিকরাও যে ভেতরে ঢোকা বলে তারা আউট হয়েছেন। অস্ট্রেলিয়ারও ধরেন ট্রাভিস হেড এই টেস্ট সিরিজের টানা তৃতীয় ইনিংসে ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। লাভ হোসেনের একটা ভীষণ রকম বাজে সময় যাচ্ছে এবং সেই বাজে সময়ের খেসারত দিয়ে লেগ সাইডের একটা বলে তার ওই যে থাইপ্যাডে লেগে তিনি বোল্ড হয়ে গেলেন। তাদের ওই যে ভেতরে ঢোকা ডেলিভারিতে মনে করেন হচ্ছে গিয়ে যেভাবে আউট করেছেন বাউ ওয়েবস্টারকে, কিংবা আমাদের যে স্টিভেন স্মিথ রং লাইনে খেলেছেন, ফলে আমাদের শরীফুলের বলে, ফলে হচ্ছে গিয়ে এইখানটাতে ব্যাটসম্যানদেরও দায়টা ছিল। তো এই 18 উইকেটে যেরকম মনে হচ্ছে উইকেট যে ওই রকম আনপ্লেয়েবল ছিল, একেবারে ব্যাটসম্যানটা কিছুই করতে পারবেন না, আমার সেটা মনে হয় না। এবং 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 গুরুত্বপূর্ণ যেটা, এই টেস্টের সেকেন্ড ডে এবং থার্ড ডে হবে ব্যাটিং এর জন্য সবচেয়ে ভালো। বাংলাদেশ, আমি যেটা বললাম যে যদি আগামীকালকে প্রথম ঘন্টাটা, এইটা তো আর এইভাবে হয় না যে না ঠিক আছে আমরা প্রথম ঘন্টায় উইকেট নিব না, কিন্তু ওদেরকে হচ্ছে ওরা যত রান করে করুক তা না, উইকেট নেব নাও সেটা না, কিন্তু আমরা যদি একটু রানটা চেক দিতে পারি, রান চেক দেওয়া বোলিংটা যদি আমরা করতে পারি, চাই কি কিছু নেগেটিভ বোলিংও যদি আমরা করতে পারি, সেই জায়গাটাতে যদি একটা সময় একটু পার করে আমাদের ব্যাটিং এ নামতে পারি, সেইটা আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক একটু সহজ হবে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই অ্যাপ্রোচে ব্যাটিং করতে হবে যেই অ্যাপ্রোচে তারা প্রথম টেস্টে ব্যাটিং করেছে। কোন অ্যাপ্রোচ? বাংলাদেশ 426 রান করেছে বলে শুধু নয়, আমরা 426 রান কত ওভার খেলে করেছি? 138 ওভার ব্যাটিং করে আমরা করেছি। আমাদের ওভার প্রতি রান আমরা নিয়েছি 3.08। সো অস্ট্রেলিয়ার এই এইজিং বোলিং লাইন আপ, বুড়িয়ে যাওয়া বোলিং লাইন আপ, সেটা হচ্ছে গিয়ে এই নাথান লায়ন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, প্রত্যেকেই তো তাদের ক্যারিয়ারের মানে রং সাইড অফ 30s এর দিকে তারা রয়েছেন, ক্যারিয়ারের শেষ দিকে তারা রয়েছেন। ফলে তারা ওই ছোট ছোট বার্স্টে তারা বোলিং করতে পছন্দ করেন, অল্প সময়ের বোলিং করতে তারা পছন্দ করেন। ইনিংসটা যখন প্রতিপক্ষের এত লম্বা হয়, ওই ন্যাগিং ইনিংস, একঘেয়ে ইনিংস, হচ্ছে গিয়ে বল ছেড়ে ছেড়ে প্রপার টেস্ট ইনিংস, সেই পুরোনো আমলের টেস্ট ইনিংস আমরা প্রথম টেস্টে কিন্তু খেলেছি। এইটা যদি আমরা খেলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দুইটা লাভ রয়েছে। একটা লাভ হচ্ছে গিয়ে সময়টা ক্ষেপণ করা, সেকেন্ড ডে পেরিয়ে থার্ড ডেতে চলে যাওয়ার একটা সুযোগ তৈরি করা আমাদের ব্যাটিং। এবং আমি বলছি যে সেকেন্ড ডে থার্ড ডে হচ্ছে গিয়ে উইকেটটা ব্যাটিং এর জন্য সবচেয়ে ভালো থাকবে, এবং সেইটা যদি আমরা করতে পারি, আমরা ধরেন হচ্ছে গিয়ে কালকে 70 ওভার ব্যাটিং পেলাম, এবং 70 ওভার ব্যাটিং এ আমরা যদি ধরেন 200 রান করি, ওভার প্রতি 3 রান করে নিয়ে করি, আমরা যদি অত বেশি উইকেট না হারাই, ভাই আমি জানি যে সবকিছুর পর কালকেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে, আমি জাস্ট শুধু বলছি যে পরিকল্পনাটা কেমন হওয়া উচিত। তো সেইটা যদি আমরা করতে পারি, আমাদের যদি তখন পর্যন্ত লিড হয়ে যায়, ধরেন হচ্ছে গিয়ে ওই মানে 50 রান 70 রানের লিডও হয়ে যায়, হাতে আমাদের উইকেট থাকে, থার্ড ডে তো উইকেট ব্যাটিং এর জন্য অনেক ভালো থাকবে। এবং ফাইনালি গিয়ে আমরা যদি এই টেস্টে ওরকম একটা লিড নিতে পারি, মনে করেন যে 200 প্লাস 250 রানের লিড, এখন 250 রানের লিড নিতে হলে আমাদের সেকেন্ড ইনিংসে মোটামুটি 350 প্লাস রান করতে হবে। হিউজ আস্ক, হিউজ আস্ক। কিন্তু সেকেন্ডে থার্ডের উইকেট যেহেতু ভালো থাকবে, এবং বাংলাদেশের যেহেতু হচ্ছে গত টেস্টেই আমরা ওই অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি প্রপার টেস্ট ব্যাটিং এর, এবং আমরা প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নেক্সট ইনিংসটাতে যখন প্রপার টেস্টে এসে 426 রান করতে পেরেছি। সো এই টেস্টের প্রথম ইনিংসে আমরা 64 রানে অল আউট হওয়ার পর সেকেন্ড ইনিংসে আমরা সেটা পারবো না কেন? মানে আমাদের ব্যাটসম্যানদের সেই সামর্থ্যের জায়গাটা তো রয়েছে, সেই ক্যাপাবিলিটির জায়গাটা তো রয়েছে, এবং সেইখানটাতে আসলে প্রত্যেকেই সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। স্পেশালি আমি দুইজনের কাছ থেকে ওইটা খুব বেশি করে চাই। নাম্বার 1 মুশফিকুর রহিম। মুশফিক তার ক্যারিয়ারের প্রথম এবং শেষ টেস্ট সিরিজ অস্ট্রেলিয়াতে খেলছেন, শিওরলি আর একটা সুযোগ তিনি পাবেন না, সেইটা তিনি নিশ্চয়ই একটা গুড নোটে শেষ করতে চাইবেন। এখন পর্যন্ত যা করেছেন প্রথম টেস্টে, হ্যাঁ শান্তর সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে, কিন্তু করেছেন তো 36 রান। হ্যাঁ এই যে এই টেস্টে ওইখানটাতেও তিনি একটা বিপর্যয়ে থামিয়ে দেওয়ার মতো একটা জায়গাতে গিয়েছিলেন, 41টা বল খেলে ফেলেছিলেন, তারপর ওই যে একটা ভেতরে ঢোকা বলটাতে তিনি আউট হয়ে গেলেন। সো মুশফিকের কাছ থেকে আমি ওই রকম একটা পারফরমেন্স চাই। নাম্বার 2 লিটন দাস টেস্টে এই অস্ট্রেলিয়ার মাটিতে 2টা ইনিংস খেলে রানের খাতা খুলতে পারেন নাই, আজকে তার উপরে তিনি 0 রানে লাইফ পেয়ে 0 রানে আউট হয়ে গেছেন। ফলে লিটনের কাছ থেকে একটা বড় ইনিংস আসলে পাওনা হয়ে গেছে বাংলাদেশের। এই দুইজন, বাকি সবাইকেই দায়িত্ব নিতে হবে, কিন্তু এই দুইজনের কথা আমি একটু আলাদা করে বললাম কারণ তাদের সেই সামর্থ্যের জায়গাটাও আসলে রয়েছে। আর শুরুতে আপনাদের আমি যেই জিনিসটা বলছিলাম যে
যেটা অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে 4 দিনে করতে পারেনি, সেইটা বাংলাদেশ এই ম্যাকাই টেস্টের প্রথম দিনে পিছিয়ে থাকা সত্ত্বেও করেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে কামব্যাক, ফেরাটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের শুরুতেই যে আমরা ম্যাচের নাটাইটা হাতে নিয়ে নিয়েছি, সেইখান থেকে অস্ট্রেলিয়া আর কখনোই কামব্যাক করতে পারে নাই। বাংলাদেশ টু সাম এক্সটেন্ট একটা কামব্যাক করেছে। ধরেন আমরা 64 রানে অল আউট হয়ে গিয়েছি, তারপর ওদের শুরুতেই 3টা উইকেট তুলে নিয়ে একটা কামব্যাক করেছি 41 রানে। এরপরে আবার একটা 77 রানের পার্টনারশিপ হলো, সেই 77 রানের পার্টনারশিপটা ব্রেক করার পর স্টিভেন স্মিথ আর ক্যামেরন গ্রিনের, এরপরে তো আবার আমরা শেষ 30 রানের মধ্যে ওই সময় আবার ওদের হচ্ছে গিয়ে আরো 5টা উইকেট তুলে নিয়েছে। ফলে বাংলাদেশ কিন্তু কামব্যাক করতে পারে, সেইটা আমরা দেখেছি। আমরা এখনো ম্যাচে অনেকখানি পিছিয়ে আছি এবং এভরি পসিবিলিটি আছে, অসংখ্য মানে মানে কি বলে চলে, ওইরকম প্রবল একটা আশঙ্কার জায়গা রয়েছে যে দ্বিতীয় দিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার আশঙ্কার জায়গা আছে। আমরা ইনিংস ব্যবধানেও টেস্ট হেরে যেতে পারি। কিন্তু বাংলাদেশ, আমি যেটা বললাম যে সেকেন্ড ডেতে যদি হচ্ছে গিয়ে আমরা শুরুতে ওদের উইকেট নাও নিতে পারি, তাহলেও যদি আমরা অত বেশি রান কনসিড না করি এবং তারপরে যখন ব্যাটিং এ নামবো আমরা ওই প্রপার টেস্ট ব্যাটিংটা যদি করতে পারি এবং ফাইনালি গিয়ে আমরা অ্যাটলিস্ট 200 রানের যদি একটা টার্গেট দিতে, মানে 200 যে এগিয়ে যেতে পারি, সেটা 250 যদি হয় তাহলে ভালো। এবং সেই ক্ষেত্রে ফোর্থ ডেতে হয়তো বা স্পিনাররাও এই উইকেটে কার্যকর হয়ে উঠতে পারেন। আজকেও আপনি দেখবেন যে তাইজুলের একটা বল লাফিয়ে উঠেছিল। অস্ট্রেলিয়া টিমে নাথান লায়নকে তো ভাই বোলিংই করেনি, আর আমাদের টিমে বোলাররা মানে টায়ার্ড হয়ে গিয়েছিল। মানেটা কি? 40 ওভার বাংলাদেশ মাত্র বোলিং করেছে, সেখানে 3 পেস বোলার টায়ার্ড হবেন কোত্থেকে? স্পিনাররাও এর মধ্যে আবার 6 ওভার বোলিং করেছেন। ফলে এগুলা হচ্ছে গিয়ে মুখস্থ কথা বলার জন্য বলা। আমি মনে করি যে বাংলাদেশ এই জায়গাটাতে হচ্ছে কি স্পিনারদের যদি ম্যাচের হিসাবের মধ্যে নিয়ে আসতে হয়, খেলাটাকে দীর্ঘায়িত করতে হবে। অস্ট্রেলিয়াকে যদি আমরা এই কামব্যাকটা যে প্রথম দিন করেছি সেটা যদি আরেকটু তাদের ব্যাকফুটে ফেলতে চাই, তাহলে হচ্ছে গিয়ে খেলাটা আরো লম্বা করতে হবে এবং খেলাটা যদি আমরা এই সেকেন্ড ডে পেরিয়ে থার্ড ডে পর্যন্ত আমরা ব্যাটিংটা নিয়ে যেতে পারি, আমাদের লিডটা যদি অ্যাটলিস্ট 200 রানের করতে পারি এবং সময় নিয়ে 200 রান, মনে করেন কালকে হচ্ছে গিয়ে পিটিয়ে টিটিয়ে করে ফেলাম, আমি সেটাতে বলছি না, সময় নিয়ে। কেননা যত সময় যাবে উইকেট, তারপরে গিয়ে থার্ড ডের পরে গিয়ে হয়তো বা স্পিনারদের সেই অ্যাসিস্ট্যান্সটা থাকবে, পেস বোলাররা তো উইকেট থেকে সহায়তা আসলে পাবেনি, তখন হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচটা হতে পারে। দেখেন, অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ আমরা জেতার পর সেকেন্ড টেস্ট ম্যাচটাতে এরকম একটা কিছু হবে, বিপর্যয় হবে, একটা আশঙ্কা ছিল। কিন্তু আবার ওই যে একটা থিওরি আছে না, যে না বাংলাদেশ প্রথম টেস্ট জিতে আয়েশি হয়ে গিয়েছে, আত্মতৃপ্তিতে ভুগছে, যে না দূর ওইগুলা কিছু যায় আসে না। এই 2026 সালে এই ঘটনা ঘটে না। বাংলাদেশ প্রথম টেস্ট জেতার পরে কি প্র্যাকটিস বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, আমরা যেটা ব্যর্থ হয়েছি সেটা আমরা হচ্ছে গিয়ে আমরা স্কিলের দিক থেকে ব্যর্থ হয়েছে, আমরা মেন্টালি এইটা অ্যাডাপ্ট করতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার এই বোলিং এর সামনে গিয়ে। কিন্তু কামব্যাক করার মাধ্যমে বোলিং এ টু সাম এক্সটেন্ট সেটা আমরা দেখিয়েছি যে আমাদের সেই সামর্থ্যের জায়গাটা আছে। এখন যদি আমরা সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা ওই রকম নির্ভরতা নিয়ে করতে পারি, স্পেশালি মুশফিকের কথা বললাম, স্পেশালি লিটনের কথা বললাম, অবভিয়াসলি এখানে শান্ত রয়েছেন, সাদমান রয়েছেন, তানজিদ তামিম, মমিনুল, মিরাজ, সবাই তো আছেন, টেইলেন্ডারদেরও খুবই গুরুত্বপূর্ণ রোল রয়েছে, তারা তো সবাই রয়েছেন। 200+ রানের একটা লিড হলে হয়তোবা এবং ধীরে ধীরে অল্প রান রেটে অল্প করে অস্ট্রেলিয়াকে আস্তে আস্তে গেলিয়ে যদি আমরা করতে পারি, সেই ক্ষেত্রে হয়তোবা একটা ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ হবে। সেকেন্ড দিনে ভাই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে, ওই আশঙ্কার চেয়ে এরকম একটা ভাবনার জায়গা, এরকম একটা স্বপ্নের জায়গা যদি আমরা দেখি যে 200+ রানের লিড আমরা নিতে পারবো, হতেও তো পারে এই বাংলাদেশ টিম সেটা করতেও তো পারে, নাকি?